নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দামি দামি জিনিসপত্র, গয়নাগাটি, বাড়ি গাড়ি তেমন কিছুই আমার নেই। খুব সাধারণ একটা জীবনযাপন করি, তারপরেও ওপরওয়ালা এমন কয়েকটা জিনিস আমাকে দিয়েছে যেটা খুবই মূল্যবান, আর যা দিয়ে আমি আমার জীবনটাকে কিন্তু অনায়াসে চালিয়ে দিতে পারবো। এই ব্লগটা যখন বানাচ্ছিলাম সেই সময় আমার মনটা তেমন একটা ভালো ছিল না। ওই সকালের দিকে না আজ ভীষণ মন খারাপ ছিল। গত রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। তো এরকম বৃষ্টির পরিবেশে মনটাকে আর কি করে খারাপ রাখি, কারণ ওই যে বললাম কিছু কিছু মূল্যবান জিনিস এমন আছে মন খারাপ করতে চাইলেও করতে পারি না। তো সকালবেলা সব কাজকর্ম শেষ করে স্নান পুজো সব শেষ করেছি, রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছিল জানো তো। ভাত রান্না করেছি, ফ্রিজে চিকেন ছিল। আর এত বৃষ্টির মধ্যে তোমার দাদাকে বললাম যা আছে তাই রান্নাবান্না হবে, আর চিকেন বা মাছ মোটামুটি আমার ফ্রিজে তো প্রত্যেক দিন রাখাই থাকে। তার জন্য ওই একদিন বাজারে না গেলে খুব একটা অসুবিধে হয় না। তো এই তো রান্নাবান্না কমপ্লিট করার পরে যখন স্নান করে এলাম, এত বৃষ্টি হচ্ছিল, ওই গল্পে গল্পে তোমাদের দাদা বলে উঠলো আজকে যদি খিচুড়ি খেতে পারতাম না ভালো হতো। তো যাই হোক আরেকদিন বানিয়ে দিও। তো আমি ভাবলাম ঠিক আছে আজকেই বানিয়ে দেওয়া যাক, কোনো অসুবিধে নেই। খিচুড়ি বানাতে আর কতটুকু সময় লাগে বলে না, মন যদি ভালো থাকে দেখবে সব ভালো লাগে। তখন মনে হয় যে প্রিয় মানুষটাকে একটু রান্না করেই বা খাওয়ালাম, তাতে আমার অলসতাও আসে না। কারণ যে তোমাকে সবসময় ভালো রাখে, ভালোবাসে, প্রত্যেকটা পদক্ষেপে তোমার ভালো চিন্তা করে, তুমি যদি একটু ভুল করে ফেলো সে তোমার থেকেও বেশি অস্থির হয়ে যায়। তার জন্য একটু কষ্ট করতে কিন্তু আমাদের কখনোই ক্লান্তি আসে না, আর বরঞ্চ ভালো লাগে যে সেই মানুষটাকে আমিও হাসি খুশি রাখতে পারছি। কারণ আমার জীবনে যদি এই মুহূর্তে বলো সব থেকে আমার ভালো চাওয়া বা আমার পাশে থাকা, আমার প্রত্যেকটা মনের কথা বুঝে চলা মানুষটা হলো আমার হাজবেন্ড। অনেকে মনে করতে পারো তাহলে কি বাবা মা কাছে? না, বাবা মা অবশ্যই কাছের। আর বাবা মায়ের মতো সন্তানের ভালো কেউ আসলে চাইতে পারে না। কিন্তু তারপরেও যদি ভাগ্য ভালো থাকে স্বামী নামে মানুষটাও কিন্তু ভালো চাইতে পারে। আসলে দেখবে বাবা মায়ের সাথে অনেক সময় না মতের কিছু অমিল হয়ে যায়, সেটা দেখবে বড় হওয়ার পরে আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়। তেমন আমার ক্ষেত্রেও হয়, হয়তো কোনো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছি, আমার মা ফট করে বলে উঠলো না এটা করার দরকার নেই, মানুষ কি বলবে, এ কি বলবে, ও কি বলবে। আর আমার বাবা তো সব সময় আসলে সমাজের কথাটা ভেবেই চলে আর কি, আমার কথা বা আমাদের কথা একটু কমই ভাবে, কিন্তু কে কি বলবে সেটা আগে খুব বেশি ভাবে। তো তেমন আসলে প্রত্যেকটা পরিবারে যেমন বাবা মায়েরা সন্তানের কথা চিন্তা করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি যদি কোনো ডিসিশন নেই কাজ করার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে, একটা মানুষ কখনোই না বলে না, সেটা হলো তোমাদের দাদা, যে তোমার যদি ভালো লাগে, তোমার মন ভালো থাকে, তুমি করতে পারো। তো তেমন একটা মানুষ। পারিবারিক এমন কিছু বিষয় থাকে না, না কখনো কাউকে বলা যায় না সহ্য করা যায়। আমরা মুখে যতই বলি যে আমরা এসব মানুষের থেকে দূরে থাকবো, ইগনোর করব, কিন্তু পরিবারকে না কখনোই ইগনোর করা সম্ভব নয়। দেখবে দিনের শেষে তাদের সাথে একটু হলেও সম্পর্ক তো থেকেই যায়, তাদের কথাগুলোও শুনতে হয়। তো তেমন বিষয় যখন আমার সাথে ঘটে মনটা খুব খারাপ হয়ে যায়, ওই যে চোখ ছলছল করে ওঠে। আমাকে সামলানোর মতো একটা মানুষই থাকে, সেটা হলো আমার হাজবেন্ড। আমাকে যে যাই বলুক, আমি এখন এমন একটা মানুষে পরিণত হয়েছি, আমার ভালো লাগা পছন্দ অপছন্দটাকে আমি আগে গুরুত্ব দিই। সবার প্রথমে আমি আমার নিজের কথা ভাবি, তারপরে ওই যে কে কী বলল মানুষগুলোর কথাটা পরে ভাবি। আমি যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম না, তখন এত মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করেছিল যে আমি কি বলবো, আমার মুখের সামনে আমাকে মানুষ ব্যঙ্গ করে গিয়েছিল জানো। যাদেরকে চিনি না তারা কখনোই আমাকে খারাপ কথা বলেনি, কিন্তু যাদেরকে চিনি বা যারা আমার খুব কাছের চেনা জানা মানুষ, তারা আমাকে নিয়ে হাসাহাসি করতো যে আমি কি করছি এসব, মানে ভীষণ ফানি লাগে দেখতে। তাদের মনে হতো আমি ক্যামেরার সামনে এসে কি এসব করছি, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, মানে সেটা তারা মেনেই নিতে পারছে না, ভীষণ হাস্যকর। তো তখন আমার মনটা এত খারাপ হতো, মাঝের দিকে দেখবে আমি কাজ করা ছেড়েও দিয়েছিলাম শুধুমাত্র তাদের কথা ভেবে যে তারা কি বলছে। কিন্তু এখন ভাবি খুব বোকামির মতো কাজ করেছিলাম সেই সময়টা, হয়তো তাদের কথা না ভাবলে আজকে আমি যতটুকু রোজগার করছি তার থেকে হয়তো অনেকটা বেশি রোজগার করতে পারতাম বা অনেকটা এগিয়ে যেতে পারতাম। যদিও যাই হোক, ঠাকুরের কৃপায় এখনও আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, আমার তাতে ক্ষোভ নেই, কিন্তু দুঃখ আছে এটাই যে আমি তাদের কথা শুনেছিলাম বা তাদেরকে গুরুত্ব দিয়েছিলাম।
আসল কথা হলো, যখন তুমি খারাপ থাকবে তখনও তোমাকে নিয়ে হাসাহাসি করবে, যখন তুমি ভালো থাকবে তখনও তোমাকে নিয়ে কথা বলবে, কোনো অবস্থাতেই ভালো থাকতে দেবে না। মানুষের কাজই হলো মানুষকে নিয়ে খোঁচাখুচি করা, আর বিশেষ করে কাছের মানুষগুলো তো আরও বেশি মারাত্মক হয়। তো এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করেছি, করে এই তো কিছু জামা কাপড় বের করে নিয়েছি। ভাবলাম যে আজকে বিকেলবেলা যদি বৃষ্টিটা কমে যায় তাহলে এগুলো বানাতে দিতে যাব। আর টেলার্সের দোকানে আমাকে যেতেই হবে, কারণ কয়েকদিন গরমের জন্য আমি বেরোতে পারিনি, তারপর আবার এখন বৃষ্টি। আর এই সালোয়ার পিসটা তো তোমরা জানো 2 মাস আগে কিনে রেখে দিয়েছিলাম শুধুমাত্র পুজোতে বানিয়ে পরবো জন্য। ভাবলাম যে এটা সপ্তমীতে কি অষ্টমীতে দিনের বেলা যখন বেরোবো তখন পরবো। তো এই ভেবেই রেখে দিয়েছিলাম। এখন দেখি এত বৃষ্টি, যদি এত দেরি হয়ে যায় তাহলে তো আমাকে আর কোনো টেলার্সই বানিয়ে দেবে না। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো তোমাদের দাদা বলছে যদি না বানিয়ে দেয়, না বানিয়ে দেবে, একটা কিনেই পরে নেবে। কিন্তু ওই যে শখ করে রেখে দিয়েছিলাম পুজোতে পরবো বলে, আরও 2টো পিস রাখা আছে, ওগুলোও ভেবেছিলাম পুজোতে পরবো, কিন্তু ভাবলাম না, ওগুলো দিওয়ালিতে পরবো, থাক, ওগুলো দিওয়ালির সময় বানিয়ে নেওয়া যাবে, কারণ এত শর্ট টাইমে আমাকে কেউ বানিয়ে দেবে না। আমার সবসময় এরকম হয়, সারা বছর তো টুকটাক কেনাকাটা চলতেই থাকে, আর তার সাথে না আমি কিন্তু মোটামুটি ভালো গিফটও পাই, সারপ্রাইজ গিফটও চলতে থাকে, জানোই তোমাদের দাদার থেকে তো বছরে 2-3টে হলেও সারপ্রাইজ গিফট পাবোই। আর যার জন্য না জামা কাপড় জমে থাকে, সেগুলো একবারে পুজোতে বানাবো জন্য আশা করে বসে থাকি, পুজোর সময় তখন দেখা গেল আর বানানোই হয় না। আর এই শাড়িটা তোমাদের দাদা আমাকে বিবাহবার্ষিকীতে এনে দিয়েছিল, মানে আমি যাইনি সাথে, ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল এই শাড়িটা। তো শাড়িটা না একদিনও পরা হয়নি, সিলটা পর্যন্ত খোলা হয়নি, দেখো ওরকমই আছে। তো তোমাদের দাদা বলছে আমার মনে হয় শাড়িটা পছন্দ হয়নি, যার জন্য আমি পরিনি। আসলে এমন নয়, আমি ভেবেছিলাম পুজোতেই পরবো। এগুলো যেহেতু ফ্যান্সি শাড়ি, তো পুজো টুজো ছাড়া, এরকম ওকেশন ছাড়া কোথায় বা পরে যাব, সেই ভেবেই তো আর মানে বানানো হয়নি ব্লাউজটা। তো এখন ভাবছি এটা পরবো অষ্টমীতে হয়তো রাত্রেবেলা, এরকম ভেবে বার করলাম, কিন্তু ওই যে ব্লাউজ বানানো হয়নি। শাড়িটা বেশ সুন্দর, ওটাই দেখাচ্ছিলাম তোমাদের দাদাকে, বেশ ভালো লাগছিল। আর আসলে আমি যদি কিছু না পরি তাহলে ওভাবে কি হয়তো পছন্দ হয়নি, যার জন্য পরা হয়নি। আসলে অনেক কিছু ওই গিফট করে, কিন্তু আমার যেটা সমস্যা হয়েছে, এখন আমরা বাইরে চলে এসেছি, তো যখন কোনো একটা মনে করো বাড়ির ওদিকে ওকেশন হলো, কিছু হলো, আমাদেরকে ইনভাইট করলেও আমাদের যাওয়াটা সম্ভব হয় না, ছুটি পাওয়ার একটা ব্যাপার থাকে। তো এইভাবে করে করে না আমার জামা কাপড় আর এখন তেমন একটা পরা হয় না, ওই যে পুজোর জন্য আমাকে অপেক্ষা করতে হয়। আর সারা বছর যদিও আমরা ভালোই বেরোই, কিন্তু ওই তো এগুলো ড্রেস পরে তো আর বেরোনো যায় না, তাই না? এগুলো তো ওই পার্টি ওয়্যার টাইপেরই হয়। তো ব্লাউজটা দেখলাম এই যে এরকম ব্লাউজ পিসটা, তো ভালো বেশ মোটা পরিমাণে লাইলিন দিয়ে তারপরেই বানাতে হবে। তো দেখি বিকেলবেলা যদি বৃষ্টিটা কমে, ভেবেছিলাম যাব, কিন্তু আমার পোড়া কপাল, বৃষ্টি একদমই কমেনি। সারা দুপুর আমি এগুলো বের করে সব রেডি ঠেডি করে রেখে দিয়েছিলাম, একটু ঘুমোয়ও নেই কিন্তু বিকেলবেলা দেখি বৃষ্টি যথারীতি চলছিল। তো শাড়িটা দেখো, শাড়িটা কিন্তু বেশ সুন্দর। আর নেটের শাড়ি না আমি কিন্তু মানে খুব একটা যে পরি তাও নয়, কিন্তু হয় না ছেলে মানুষরা শাড়ি কাপড় চোপড় কিনতে গেলে দেখবে ওরা তো চেনে না, বোঝে না, চোখে যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসে। আর নিয়ে যেহেতু এসেছিলো, তারপরে দেখলাম না জিনিসটা খুবই সুন্দর, ভালোভাবে ভদ্রভাবে যদি পরি তাহলে কোনো অসুবিধা হবে না। আসলে আমার মা বলে কি নেটের জিনিসগুলো পরলে একটু বেশ মানে চোখে ভালো দেখায় না। তো আমি ভাবলাম না, পরার সময় একটু বুঝে শুনেই পরতে হবে শাড়িটা। আর এখানে এই যে এই শাড়িটা আমাকে জামাই ষষ্ঠীতে যখন মার জন্য শপিং করতে গিয়েছিলাম তখন জামদানিটা কিনে দিয়েছিল তোমাদের দাদা, দেখিয়েছিলাম আমি, হয়তো তোমাদেরকে মনে পড়ছে না। তো যাই হোক, এই জামদানিটাও একদম ভাঁজ ভাঙা হয়নি, দেখো নতুন। তো ভাবলাম এটাও আমাকে এবার পুজোতে পরে ফেলতেই হবে। আর ওগুলোই তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে ভুলেও যেন আমার জন্য আবার সারপ্রাইজ দিতে গিয়ে শাড়ি না নিয়ে আসে, তাহলে তো এগুলো আর পরার সুযোগ হবে না, কারণ আলমারিতে অলরেডি এরকম নতুন শাড়ি আমার কয়েকটা রয়ে গিয়েছে, যেগুলো আমার কিন্তু পরা হয়নি। তো এখানে দেখো সন্ধেবেলাও যথারীতি বৃষ্টিটা চলছিল। এবার কি করেছি, যে মুচমুচে কিছু খাবার বানাই, কারণ আয়ুষ্মান না খুব পছন্দ করে পকোড়া খেতে, বাইরের পকোড়া আনিয়ে খাবার থেকে ঘরে বানিয়ে নেওয়াটা অনেক ভালো। আর বেসন দিয়ে যেহেতু বানাচ্ছি, সর্ষের তেল দিয়ে, কোনো ক্ষতি হবে না। তো সন্ধ্যাবেলা ওই যে চা আর তার সাথে পেঁয়াজের পকোড়া বানিয়ে নিচ্ছিলাম। আর এই ব্লগটা কিন্তু আমার ওই 3-4 দিন আগেকার শ্যুট করা, জানো তো, এর মাঝখানে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। সত্যি কথা বলতে ব্লগ শ্যুট করতে আমার অসুবিধে হয় না, এডিট করতে বেশি সমস্যা হয় সময়ের অভাবে। তো এখানে দেখো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি ওই লঙ্কার গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে হলুদ গুঁড়ো দিয়েছি,
কালারটা তাহলে ভালো আসবে। এবার খুব ভালো করে চটকে মেখে নেব, তাহলে না ওই জলটা বেরোবে। আর আমি যখন পকোড়াটা মাখবো এক্সট্রা করে আর কোনো জল দেব না। এই যে পেঁয়াজের জলটা বেরোচ্ছে এখানেই বেসনটা দিয়ে একটু টাইট করে মেখে নেব, তাহলে বড়াটা না বেশি মুচমুচে হয়। জল দিলে না ওই ভাজার সময় অনেকটা সময় লাগে, প্রথমত আর ভেতরটা নরম থাকে তো, যেহেতু বেসন দেওয়া, যদি চালের গুঁড়ো দিতাম তাহলে কিন্তু বেশ মচমচে হতো, তখন একটু জল দিলেও কোনো সমস্যা হয় না। আর বেসন দিলে না আমি খুব একটা জল দিতে চাই না, তাহলে মচমচে ব্যাপারটা অত ভালো হয় না পেঁয়াজের পকোড়াতে। বিশেষ করে কিছু কিছু পকোড়া তো আছে সেগুলো তো বেসন দিয়েই কোটিং করে করতে হয়, সেটা আলাদা ব্যাপার। তো এখানে দেখো ভালো করে এই তো ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে বড়াগুলোও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সন্ধেবেলা কিন্তু চায়ের সাথে বেশ ভালো লাগে খেতে। একটা কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। সকালবেলা আজকে না ঘুম থেকে যখন উঠেছিলাম মাথা আমার এত ভার হয়েছিল আর এত টেনশন হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল মনের মধ্যে, মনে হচ্ছে হাউমাউ করে কান্না করি। আর আমার যখন এই সিচুয়েশনগুলো তোমাদের দাদা দেখে না, তখন ও আমাকে ভীষণভাবে সামলে নেয়, কারণ আমি খুব তাড়াতাড়ি আসলে ভেঙে পড়ি না। আর আমি যদি কখনো ভেঙে পড়ি তাহলে বুঝতে হবে যে আমি খুব কষ্ট পেয়েছি। তখন আসলে আমাকে একটু সময় দিতে হয়, তারপর আমি আবার ঠিক হয়ে যাই। তো ওরকম একটা দিন ছিল, ভাবছিলাম না যে কাজকর্ম করতে পারবো কি পারবো না, তারপরে দেখলাম না সারাদিন বেশ ভালোই সময়গুলো পার করলাম। আসলে দেখবে যখন মন টন খারাপ থাকে না, একা থাকা যায় না, তাহলে আরও বেশি খারাপ লাগে। এমন একজন মানুষ যদি পাশে থাকে যে তোমাকে সবসময় হাসাবে, ভালো রাখবে, তোমার পরিস্থিতিটা বুঝবে, তাহলে দেখবে খুব ভালো। কিন্তু এমন মানুষ যদি সাথে থাকে যে তোমার কষ্টটা শুনে আরও বেশি তোমাকে খোঁচাবে, তাহলে তো ব্যাস আর কোনো কথাই নেই। তেমন মানুষও কিন্তু আমার জীবনে কমতি নেই। কোনো কিছু যদি শুনলো একবার, বা সেটা নিয়ে তোমাকে তো ভালো করবেই না, আরও এমন এমন কথা বলবে যে তোমার টেনশন আর দুঃখটা আরও বাড়িয়ে দেবে। তো যাই হোক, এখানে দেখো পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি, আর খুব একটা বেশি ভাজিনি, আমাদের তিনজনের জন্য মোটামুটি ভেজে নিয়েছি, কারণ বেশি করে বানালে আবার রাতে ভাত খেতে পারবে না। জানি না তোমরা ভিডিওর এই পর্যন্ত আছো কি না, যদি থেকে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ব্লগটাকে লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো।